ভাবুন তো, অচেনা শহরে যেমন একটা ম্যাপ লাগে, সিভিল ইঞ্জিনিয়ারদেরও জমি মাপার জন্য মানে সেরকমই কিছু দরকার হয়। ঠিক। আজ আমরা সেই রকমই এক কম্পাস দিয়ে জমি জরিপের একটা খুব জরুরি পদ্ধতি নিয়ে কথা বলবো। একদম ঠিক। আজ আমরা কম্পাস ট্র্যাভার্স সার্ভে নিয়ে আলোচনা করব। আমাদের কাছে কিছু সার্ভেইং নোটস আর থিওরি পেপার আছে। আচ্ছা। সেখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব কম্পাস ব্যবহার করে কিভাবে জমির সীমানা আর নকশা মাপা হয়, মানে দিক আর দূরত্ব জেনে একটা এলাকার ম্যাপ তৈরি করা আর কি। মূল লক্ষ্য হলো এই পদ্ধতির গোড়ার কথাগুলো সহজে বোঝা, তাই তো? হ্যাঁ, একদম তাই। আচ্ছা, প্রথমেই তাহলে বুঝে নিই এই ট্র্যাভার্সিং ব্যাপারটা আসলে কি। ট্র্যাভার্সিং হলো সার্ভের একটা পদ্ধতি, যেখানে একটা এলাকার সীমানা বা পথ ধরুন কিছু সরল রেখা দিয়ে পরপর জুড়ে মাপা হয়। সরল রেখা দিয়ে জুড়ে? হ্যাঁ। অনেকটা যেমন বিন্দু জুড়ে পথ আঁকা। হ্যাঁ, অনেকটা সেরকম। এটা আবার দুরকমের হতে পারে, খোলা বা ওপেন, আর বন্ধ বা ক্লোজড। খোলা আর বন্ধ। যেমন ধরুন, রাস্তা বানানোর সময় এক জায়গা থেকে শুরু করে অন্য জায়গায় গিয়ে শেষ হয়, ওটা কি খোলা ট্র্যাভার্স? ঠিক তাই। রাস্তা বা ধরুন খাল, পাইপলাইন, এইসবের সার্ভে হলো খোলা ট্র্যাভার্স। আর বন্ধ? আর যদি একটা জমির সীমানা মাপতে হয়, মানে যেখান থেকে শুরু আবার সেখানেই ফিরে এসে শেষ করতে হয়, সেটা হলো বন্ধ ট্র্যাভার্স। ও, যেমন ধরুন একটা পুকুরের চারপাশ মাপা। একদম। তাহলে বলুন তো, কাজের ধরনের ওপর নির্ভর করে কখন খোলা আর কখন বন্ধ ট্র্যাভার্স ব্যবহার করার সুবিধাজনক হবে? বুঝেছি। এখন এই যে সরল রেখাগুলো টানা হচ্ছে, এদের দিকটা বোঝা তো খুব জরুরি। ঠিক তাই। তার জন্য কি ব্যবহার করা হয়? খুব ভালো পয়েন্ট। দিক বোঝাতে আমরা মেরিডিয়ান আর বিয়ারিং ব্যবহার করি। মেরিডিয়ান? হ্যাঁ, মেরিডিয়ান হলো একটা স্থির রেফারেন্স লাইন, যার সাপেক্ষে কোণ মাপা হয় আর কি। যেমন ট্রু মেরিডিয়ান হলো পৃথিবীর আসল উত্তর মেরু বরাবর একটা কাল্পনিক রেখা। আর ম্যাগনেটিক মেরিডিয়ান? সেটা হলো কম্পাসের কাঁটা যে উত্তর দিকটা দেখায় সেই দিক বরাবর রেখা। ও, তার মানে কম্পাসের উত্তর আর আসল উত্তর সবসময় এক নাও হতে পারে। ঠিক, বেশিরভাগ সময়ই হয় না। আচ্ছা, তাহলে বিয়ারিং জিনিসটা কি? বিয়ারিং হলো ওই মেরিডিয়ান থেকে সার্ভে লাইনের অনুভূমিক কোণ। আচ্ছা, কোণ? হ্যাঁ, এটা মাপার দুটো প্রধান সিস্টেম আছে। একটা হলো হোল সার্কেল বিয়ারিং বা WCB। ডব্লিউসিবি? হ্যাঁ, যেখানে উত্তর দিক থেকে ঘড়ির কাঁটার দিকে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত কোণ মাপা হয়। 0 থেকে 360 ডিগ্রি। আচ্ছা, আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো রিডিউসড বিয়ারিং, মানে RB, বা কোয়াড্রন্টাল বিয়ারিং বা QBও বলে অনেকে। রিডিউসড বিয়ারিং? হ্যাঁ, এখানে উত্তর বা দক্ষিণ দিক থেকে পূর্ব বা পশ্চিম দিকে কোণ মাপা হয়, আর মানটা সবসময় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই থাকে। মানে কোয়াড্রেন্ট উল্লেখ করে বলতে হয়, যেমন N30 ডিগ্রি ই। একদম। N30 ডিগ্রি ই মানে উত্তর থেকে 30 ডিগ্রি পূর্বে, বা ধরুন S45 ডিগ্রি W মানে দক্ষিণ থেকে 45 ডিগ্রি পশ্চিমে। আচ্ছা, মনে রাখার সুবিধার জন্য তো একটা নিয়ম আছে, তাই না? ডব্লিউসিবি থেকে আরবিতে বদলানোর? হ্যাঁ, আছে। কোনটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটার উপর নির্ভর করে। যেমন প্রথম কোয়াড্রেন্টে মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে RB আর WCB একই থাকে, শুধু N আর E যোগ হয়, মানে RB = WCB পাশে N.E। আর দ্বিতীয় কোয়াড্রেন্টে মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি? তখন দক্ষিণে চলে এলো, তাই S দিয়ে শুরু, আর মানটা হবে 180 ডিগ্রি থেকে WCB বিয়োগ করে, মানে RB = 180 ডিগ্রি WCB পাশে S.E। এইভাবেই বাকি দুটো কোয়াড্রেন্টের হিসেব। এখানেই তো ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর কথাও আসে, মানে সার্ভে লাইনের একদিকে এগোলে ফোর বিয়ারিং, হ্যাঁ, আর উল্টো দিকে ফিরে এলে সেটা ব্যাক বিয়ারিং। এদের মধ্যে তো ঠিক 180 ডিগ্রি পার্থক্য থাকার কথা। থাকার কথা। আর এই 180 ডিগ্রি পার্থক্যটা কি সবসময় একদম নিখুঁত থাকে, নাকি এখানেও কিছু ব্যাপার আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত 180 ডিগ্রি পার্থক্য থাকার কথা, কিন্তু এখানেই কম্পাসের কিছু অদ্ভুত আচরণের কথা আসে। যেমন আপনি যে একটু আগে বললেন কম্পাসের উত্তর আর আসল উত্তর এক নাও হতে পারে, এই যে কোণের পার্থক্যটা, একেই বলে ম্যাগনেটিক ডিক্লিনেশন। ম্যাগনেটিক ডিক্লিনেশন? আচ্ছা। এটা কিন্তু জায়গা আর সময়ের সাথে সাথে বদলায়। ও, আর ডিপ বলে কি যেন একটা বললেন? হ্যাঁ, ডিপ মানে কম্পাসের কাঁটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের টানে অনেক সময় একদম অনুভূমিক না থেকে একটু ঝুলে যায় নিচের দিকে, একে বলে ডিপ। তবে সাধারণ সার্ভেতে ডিপের প্রভাবটা অত মারাত্মক নয়।
তার মানে রিডিং নেওয়ার সময় এই ম্যাগনেটিক ডিক্লিনেশন জানাটা জরুরি, না হলে তো ম্যাপে ভুল হবে। অবশ্যই। ট্রু বিয়ারিং মানে আসল বিয়ারিং পেতে গেলে ডিক্লিনেশন অনুযায়ী সংশোধন করতেই হবে। আচ্ছা। ম্যাপে দেখবেন আইসোগনিক লাইন বা অ্যাগনিক লাইন দেওয়া থাকে। হ্যাঁ, দেখেছি। সমান ডিক্লিনেশন বা শূন্য ডিক্লিনেশনের রেখা, তাই তো? ঠিক। ওগুলো এই কারণেই দেওয়া থাকে। ভাবুন তো, একটা পুরনো দিনের ম্যাপ ব্যবহার করার সময় বর্তমান ডিক্লিনেশন না জানলে কি সমস্যা হতে পারে? মারাত্মক ভুল হতে পারে। আচ্ছা, এই যে এত কিছু মাপার জন্য কম্পাস ব্যবহার হচ্ছে, কি ধরনের কম্পাস সাধারণত বেশি ব্যবহার হয়? সার্ভের কাজে মূলত প্রিজম্যাটিক কম্পাসটাই বেশি চলে। এই প্রিজম্যাটিক কম্পাস এর প্রধান অংশগুলো কি কি? এর মধ্যে আছে একটা ম্যাগনেটিক নিডল মানে চৌম্বক কাঁটা, তার সাথে লাগানো একটা গ্র্যাজুয়েটেড সার্কেল বা চাকতি, যেখানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি WCB দাগ কাটা থাকে। আচ্ছা। একটা প্রিজম থাকে যার মধ্যে দিয়ে তাকালে ওই দাগ কাটা রিডিংটা পড়া যায়। আর উল্টো দিকে থাকে একটা অবজেক্ট ভেন, মানে যার সাহায্যে লক্ষ্যবস্তুকে দেখা হয়। সার্ভেয়ার কম্পাস বলেও তো আরেকটা কম্পাস আছে। হ্যাঁ, আছে। সেটার সাথে এর মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য দুটো। এক হলো রিডিং সিস্টেম। প্রিজম্যাটিক কম্পাসে WCB থাকে আর গ্র্যাজুয়েটেড সার্কেলটা নিডলের সাথেই ঘোরে। আর সার্ভেয়ার কম্পাসে? সার্ভেয়ার কম্পাসে থাকে QB সিস্টেম আর সার্কেলটা কম্পাসের বক্সের সাথে ফিক্স থাকে, শুধু নিডলটা ঘোরে দিক দেখানোর জন্য। ও। আর দ্বিতীয়টা হলো রিডিং নেওয়ার পদ্ধতিতে। প্রিজম্যাটিক কম্পাসে প্রিজম থাকায় একই সাথে লক্ষ্যবস্তু দেখা আর রিডিং নেওয়া যায়। সার্ভেয়ার কম্পাসে সেটা করা একটু কঠিন। তার মানে প্রিজম্যাটিক কম্পাসের বড় সুবিধা হলো এই একই সঙ্গে দেখা আর পড়া। সার্ভের কাজটা তাতে নিশ্চয়ই দ্রুত হয়। অবশ্যই, এটাই এর প্রধান সুবিধা। কিন্তু এই কম্পাস ব্যবহার করার সময় কি ভুল রিডিং আসার সম্ভাবনা থাকে? ধরুন, কাছাকাছি কোনো লোহার জিনিস থাকলে। ঠিক ধরেছেন, এটাই একটা বড় সমস্যা। সার্ভে স্টেশনের আশেপাশে যদি লোহা, স্টিল বা ধরুন হাই টেনশন বিদ্যুতের তার থাকে, তাহলে কম্পাসের কাঁটা ঠিক দিক থেকে সরে যায়, ভুল রিডিং দেয়। একেই বলে লোকাল অ্যাট্রাকশন। লোকাল অ্যাট্রাকশন, এটা বোঝা বা ঠিক করার উপায় কি? বোঝার সহজ উপায় হলো ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিংয়ের পার্থক্য দেখা। ওই 180 ডিগ্রি পার্থক্যটা? হ্যাঁ, যদি কোনো লাইনের ফোর আর ব্যাক বিয়ারিংয়ের পার্থক্য ঠিক 180 ডিগ্রি না হয়, তাহলে বুঝতে হবে ওই লাইনের দুই প্রান্তের স্টেশনের কোনো একটিতে বা দুটোতেই লোকাল অ্যাট্রাকশন আছে। আর এটা ঠিক করার উপায়? এটা সংশোধনের বেশ কয়েকটা পদ্ধতি আছে। একটা নির্ভরযোগ্য পদ্ধতি হল অন্তর্ভুক্ত কোণ বা ইনক্লুডেড অ্যাঙ্গেলস ব্যবহার করা। অন্তর্ভুক্ত কোণ কেন? কারণ লোকাল অ্যাট্রাকশন বিয়ারিংকে প্রভাবিত করলেও দুটো লাইনের মধ্যবর্তী কোণের পরিমাপকে প্রভাবিত করে না। তাই কোণগুলো ঠিক থাকলে পুরো ট্র্যাভার্সটাকেই পরে অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা, লোকাল অ্যাট্রাকশন এড়ানোর জন্য সার্ভে করার সময় কি কি সতর্কতা নেওয়া উচিত? মানে লোহার জিনিস থেকে দূরে থাকা। হ্যাঁ, সেটাই প্রধান উপায়। যতটা সম্ভব লোহা, স্টিলের কাঠামো, বিদ্যুতের খুঁটি বা রেললাইন থেকে দূরে স্টেশন নির্বাচন করা উচিত। এত কিছুর পরেও তো ভুল হতে পারে, তাই না? কম্পাস সার্ভেতে আর কি কি ধরনের ত্রুটি বা এরার্স হতে পারে? দেখুন, ভুল তো হতেই পারে। মূলত 3 রকম ত্রুটি দেখা যায়। কি কি? এক হলো যন্ত্রের ত্রুটি বা ইনস্ট্রুমেন্টাল এরর, যেমন ধরুন নিডলটা হয়তো পুরোপুরি সোজা নেই বা পিভেটটা ভোঁতা হয়ে গেছে। আচ্ছা। আর দ্বিতীয় হলো ব্যক্তিগত ত্রুটি বা পার্সোনাল এরর, মানে যে সার্ভে করছে তার ভুল, যেমন তাড়াহুড়োয় ভুল রিডিং পড়া বা খাতায় লিখতে গিয়ে ভুল লেখা। এটা তো হতেই পারে। আর তৃতীয় হলো প্রাকৃতিক ত্রুটি বা ন্যাচারাল এরর, যেমন ধরুন হঠাৎ করে ম্যাগনেটিক স্টর্ম হলো, মানে চৌম্বক ঝড়, তখন কম্পাস ঠিকঠাক কাজ নাও করতে পারে। এর মধ্যে কোন ধরনের ত্রুটি এড়ানো বা সংশোধন করাটা সবচেয়ে কঠিন বা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে হয়? ব্যক্তিগত ত্রুটি অভ্যাস আর সতর্কতা দিয়ে কমানো যায়। যন্ত্রের ত্রুটিও ভালো যন্ত্র ব্যবহার করে বা অ্যাডজাস্টমেন্ট করে অনেকটা সামলানো যায়। কিন্তু প্রাকৃতিক ত্রুটি যেমন ম্যাগনেটিক ঝড়, ওটা তো আমাদের হাতে নেই। ওটাই বোধহয় সবচেয়ে বেশি অনিশ্চিত। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, কম্পাস ট্র্যাভার্সিং হল লাইনের দৈর্ঘ্য আর কম্পাস দিয়ে মাপা দিক ব্যবহার করে জমির নকশা তৈরি করার একটা পদ্ধতি। একদম। এর মধ্যে আমরা খোলা আর বন্ধ ট্র্যাভার্স দেখলাম, বিয়ারিং মাপার দুটো সিস্টেম WCB আর RB বুঝলাম, ম্যাগনেটিক ডিক্লিনেশন, আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় লোকাল অ্যাট্রাকশন, সেটার প্রভাব আর সংশোধনের কথাও জানলাম, আর সম্ভাব্য ত্রুটিগুলো সম্পর্কেও ধারণা পেলাম।
যদিও মনে হতে পারে এটা বেশ পুরনো দিনের টেকনিক, তাই না? এখন তো জিপিএস, টোটাল স্টেশন এসে গেছে। হ্যাঁ, তা ঠিক। কিন্তু এই পুরনো পদ্ধতির মূল নীতিগুলোই তো আজকের এই অত্যাধুনিক যন্ত্রের কাজের ভিত্তি তৈরি করেছে, তাই না? একদম তাই। বেসিকটা পরিষ্কার থাকা খুব জরুরি। বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে এত পরিকাঠামোর কাজ চলছে, রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে নিখুঁত জরিপের গুরুত্ব তো অমসীম। আর তার জন্য এই বুনিয়াদি জ্ঞানটা থাকা একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য খুব দরকারি। ঠিক। আর আমার তো মনে হয় হাতে কলমে কম্পাস ব্যবহার শিখলে আধুনিক যন্ত্রের ডেটা ইন্টারপ্রেট করতে বা তার সীমাবদ্ধতাগুলো বুঝতেও সুবিধা হয়। অবশ্যই। শুধু তাই নয়, এবার একটু অন্যভাবে ভাবুন তো। বলুন। ধরুন, এমন কোনো চরম পরিস্থিতি এলো, হয়তো বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের পর, যখন সব আধুনিক টেকনোলজি, জিপিএস সিস্টেম, স্যাটেলাইট সংযোগ সব বিকল, কিছুই কাজ করছে না। হ্যাঁ, হতেই পারে। তখন একজন ইঞ্জিনিয়ারের এই সাধারণ কম্পাস ব্যবহার করে সার্ভে করার জ্ঞান আর দক্ষতা, সেটা হয়তো শুধু জরুরিই নয়, জীবন রক্ষাকারীও হয়ে উঠতে পারে। তখন তো এই পুরনো জ্ঞানটাই ভরসা। এই পুরনো জ্ঞান কি সত্যিই তাহলে অপ্রাসঙ্গিক হতে পারে? সত্যি ভাবার মতো কথা।